অনেকদিন পরে আজ সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি। এই রাজ্যের মানুষ সহ গোটা ভারতবর্ষের অবগত হয়েছেন আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, বিতর্কিত মুখ্যমন্ত্রী নিজের রেজিগনেশন দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গিয়েছেন এবং নতুন আরেকজনকে মুখ্যমন্ত্রী করেছেন। এই মুখ্যমন্ত্রীর পরিবর্তনের যে বিষয়টা, এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বগণ এই বিষয়ে অনেকেই আলোকপাত করেছেন, কিন্তু আমার মনে হলো মূল বিষয় নিয়ে কোনো রাজনৈতিক নেতৃত্বরা আলোকপাত করেনি। এই যে মুখ্যমন্ত্রীর পরিবর্তন, সেই পরিবর্তনটা হলো একটা প্রি প্ল্যান, একটা পরিকল্পিত নাটক মঞ্চস্থ করার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী পরিবর্তন হয়েছেন। সেই নাটকটা হলো এই ত্রিপুরা রাজ্যের মানুষ সহ ভারতবর্ষের কেন্দ্রীয় নেতৃত্বরা সকলেই অবগত আছেন। এই ত্রিপুরা রাজ্যের ভারতীয় জনতা পার্টির সবচেয়ে সিনিয়র ম্যান, বিপ্লব দেব থেকে অনেক সিনিয়র, এই ব্যক্তিটি হলেন আমাদের ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। একটা পরিকল্পিত নাটক মঞ্চস্থ করেছেন আরক্ষীর উপর, তারা শহর কর্মীর উপর। সেই ব্যাপারটা কিভাবে দেখছেন? সেই ব্যাপারটা কিভাবে দেখব? যাদের নাম পত্রপত্রিকায় এসেছে, সারা রাজ্যের মানুষ দেখেছে, প্রকাশ্য দিবালোকে আক্রমণ করেছে। এই প্রকাশ্য দিবালোকে যারা আক্রমণ করেছে, যারা অপরাধকারী, আজকে দেখলাম ফেসবুক এবং পত্রিকার মধ্যে তারাই আজকে মানিক সাহাকে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা করছে। এটা কি আর বলার অপেক্ষা রাখে? সুদীপবাবু কেন, আমি কেন? এই রাজ্যের একজন মানুষও এই যে ঘটনাটা করেছে নৈতিকভাবে কেউ ওই ঘটনাকে সমর্থন করে না। এটা তো প্রশ্নই আসে না। আচ্ছা বাবু, আপনি তো বললেন যে বিজেপি শূন্য থেকে শুরু করেছে এবং 23-এ সে শূন্য হবে। 23-এ যে বিজেপিকে শূন্য করবে, তার জন্য বিকল্প যে রাজনৈতিক দল কারা? সে একটা রাজনৈতিক দল আপনারা দেখেছেন, 2.5 থেকে 3 মাস আগে একটা দল প্রতিষ্ঠিত হয়ে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনে ক্ষমতায় এসেছে। আরও অনেক সময় আছে, আরও 8 মাস 9 মাস সময় আছে যদি 23-এ হয়। আর 23-এ যদি না হয়, 22 নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের প্রথম দিকেও যদি হয়, তারপরেও 6 মাসের উপর 7 মাসের মতো সময় আছে। তাহলে আপনি কি বলছেন যে রাজ্য রাজনীতিতে নতুন কোনো রাজনৈতিক দলের জন্ম নেবে? জন্ম নিতেই পারে, অস্বাভাবিকের তো আর কিছু নয়। সেটা কি আপনার হাত ধরে? না, এটা তো আর সময় বলবে, এটা সময় বলবে, এটা তো আর এখন বলা যাবে না, সময় বলবে। তবে রাজ্যের মানুষ যে যারা আছে, আমরা 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 তো ভূমিকম্প হলে আমরা অনেকেই স্বচক্ষে আমরা ভূমিকম্প দেখেছি, বা অনেকে আমরা স্বচক্ষে রাজ্যের মানুষ আগুন যদি কারোর ঘরে লাগে তাহলে আমরা জানি, আমরা অনেক সময় বলি আমরা দরজা থেকেও আমরা দরজা পাই না। ঠিক তদ্রুপ একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে ত্রিপুরা রাজ্যের পরিস্থিতি। মানুষ পথ খুঁজে পাচ্ছে না। কোনো এমন হয়েছে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ অভাগার মতো, যে গাছে ডাল ধরে সেই গাছ ভেঙে যায়, সেই ডাল ভেঙে যায়। তো একটা প্ল্যাটফর্মের রাজ্যের মানুষ একটা প্ল্যাটফর্ম চাইছে, এটা নিশ্চিত করে আমি নই, শুধু আপনারা সহ এই রাজ্যের অগণিত মানুষ একটা প্ল্যাটফর্ম চাইছে। কারোর উপর বিশ্বাস নেই। কারা আছে? হাতের গোনা 4-5 জন আছে ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে, তারা শুধু ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য রাজনীতি করছে। সেটা আমি আরেকদিন খুলাসা করে বলব। সাংবাদিকদের মধ্য দিয়ে হয়। উনি সেই দিন বলেছেন, আপনাদের সাংবাদিকরা বারবার যাচ্ছেন, উনি আপনাদেরকে বলছেন একটা নাকি জাবর কাঠার মতো হয়। তাই বলছি, মাননীয় মানিক জেঠু, আপনি পৌর নিগম নির্বাচনের সময় সাংবাদিকদেরকে 100% অ্যাভয়েড করেছিলেন, আর আজকে সাংবাদিকরা যাচ্ছে আপনি বলছেন জাবর কাঠা। আগেও আপনি অনেকগুলি ঘটনা করেছেন। শুধু তাই নয়, সাংবাদিক বন্ধুদের কাছে আমার বিনম্রভাবে আবেদন, এবং এই রাজ্যের অগণিত মায়েদের কাছে, অগণিত সংবাদ মাধ্যম হলো গণতন্ত্রের 4র্থ স্তম্ভ। সেই 4র্থ স্তম্ভের ভারতীয় জনতা পার্টি আসার আগে বিপ্লব দেব সহ অনেকেই বড় বড় কথা বলেছিল। সাংবাদিক শান্তনু হত্যা, সাংবাদিক সুদীপ, তাদের মৃত্যুর
যে তদন্ত হবে এবং প্রকৃত দোষীদেরকে যথাযোগ্য শাস্তি প্রদানের ব্যবস্থা করবেন। আজকে কোথায়? পরিশেষে তাই বলছি, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। আমি গ্রামের ছেলে, দীর্ঘদিন যাবৎ ধরে আমার রাজনীতি করার উদ্দেশ্য হলো একটাই, মানুষের কাছে আশা করি এই বার্তা আমি পৌঁছে দিতে পেরেছি। রাজনীতি নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমি রাজনীতিতে আসিনি। গ্রামের ছেলে রাজনীতিতে এসেছি একমাত্র মানুষের প্রত্যক্ষ মাধ্যম হচ্ছে, জনসেবার প্রত্যক্ষ মাধ্যম হচ্ছে রাজনীতির মধ্য দিয়ে জনসেবা করা যায়। এই প্রত্যক্ষ মাধ্যমকে বেছে নিয়েছিলাম মানুষের সেবা করার জন্য। কিন্তু এই ত্রিপুরা রাজ্যের শুধু বিপ্লব কুমার দেব নয়, ত্রিপুরা রাজ্যের মধ্যে আমি কিছুদিন আগে উল্লেখ করেছিলাম যে ধোঁকাবাজ নেতৃত্ব, এই ধোঁকাবাজ নেতৃত্বদের কারণে আমাদের মতো সহজ সরল নেতৃত্ব যারা জনগণের জন্য প্রকৃততে কাজ করতে চাইছেন তাদেরকে কাজ করে দিচ্ছেন না। তাই বলছি, আমি গ্রামের সহজ সরল ছেলে, আমি রাজনীতি করতে এসেছি একমাত্র জনসেবা করার জন্য। নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে দিয়েছি। কিছু নেই বলতে কিছু নেই। আপনারা বর্তমান গণমাধ্যম, ইন্টারনেটের যুগ, আপনারা জানে দেখবেন আমার বর্তমান অবস্থান কি। তারপরেও আমার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মার সঙ্গে কি আপনার কোনো যোগাযোগ আছে বা ওই প্রসঙ্গে কি কোনো আপনার অবস্থানটা কি একটু বলবেন? না, প্রদ্যুৎ বাবুর সঙ্গে আমার সরাসরি কোনোদিন দেখাও হয়নি, আর কোনোদিন কথাও হয়নি, দেখাও হয়নি। আপনি তৃণমূল সম্পর্কে এখন যে কথাগুলো বললেন, একটা সময় সেই তৃণমূলে যোগ দেওয়ার জন্য আপনি শাসক দল ছেড়ে চলে গেছেন এবং আপনি প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন, কিন্তু যে দলে গিয়ে প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন, কলকাতায় গিয়ে, কালীঘাটে গিয়ে, এখন সেই দলের উপর ভরসা রাখতে পারছেন না। ব্যাপার হলো, দেখুন, আমি কিন্তু ওই দলের যোগদান করার জন্য প্রায়শ্চিত্ত করি না। আমি প্রায়শ্চিত্ত করেছি ভারতীয় জনতা পার্টি করে আমি পাপ করেছিলাম, প্রায়শ্চিত্ত করেছি। আমি একটা কমিটমেন্ট করেছি, আমার চুল উঠাবো না যতদিন পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সরকারটাকে ফেলতে না পারি। আমি কিন্তু যোগদান করে নয়, যোগদান করার আগে করেছি। এবং সেই সময়কার পরিস্থিতি বাধ্য করেছিল, অনেককেই বাধ্য করেছিল। আপনারাও দেখেছিলেন এই রাজ্যের মনে 80% মানুষ তৃণমূল হয়ে গিয়েছিল। একটা সময় 80% মানুষ তৃণমূল হয়ে গিয়েছিল। আমার কিন্তু অপশন আমি রেখেছি, আমার চুল কিন্তু কন্টিনিউ করছি। এখন বলছেন যে তৃণমূলের উপর রাজ্যের মানুষ আস্থা রাখতে পারছে না। আপনারা তো লিখছেন বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে, আপনাদের সাংবাদিকদের মধ্যে দিয়ে তো আমরা জানতে পারি। আপনি তো তৃণমূল নেতা, আপনার কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে বলতে কি, জনগণ শেষ কথা। জনগণের যে জনগণের রেসপন্সের কারণেই গিয়েছিলাম। আমি কোনো দল পরিবর্তন করিনি। আমার এত কিছু শেষ করে দিয়েছি, কারণ ভারতীয় জনতা পার্টির সরকারটা মানুষের সরকার না। আমি 18 নির্বাচনের 6 মাস পরেই বুঝেছিলাম এবং তীব্র কণ্ঠে আমি প্রতিবাদ করেছিলাম। আজকে দিনেও স্টিল নাও। এবং এই সরকারটা মানুষের সরকার নয়। এই ভারতীয় জনতা পার্টি কথার অর্থ যদি হয় ভারতীয় জঞ্জাল পার্টি, আমি বলবো ভারতীয় কাঙ্গাল পার্টি। ভারতবর্ষকে কাঙ্গাল করার জন্য এই পার্টির উৎপত্তি, একটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম। শ্রদ্ধা নিবেদন করে আমি আমার আজকে সাংবাদিক সম্মেলনে কথা বলা শেষ করছি। সকলকে নমস্কার। আচ্ছা আশিস বাবু, একটা প্রশ্নটা হচ্ছে যে আপনি যে বিষয়টা দিয়ে শুরু করেছেন জিষ্ণু দেববর্মনের বিষয়টি, এবং আপনি এটাও বলেছেন ওনার ছেলে কি ধরনের ব্যবহার করেছে। আপনার কথার পরিপ্রেক্ষিতে যদি আমরা বলি, তাহলে কি জিষ্ণু দেববর্মনের ছেলে যে কাজটা করেছে তারপর ওনাকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বসানোটা উচিত? এটা আপনি যে বিষয়টা তুলেছেন তার পরিপ্রেক্ষিতে আমি জিজ্ঞেস করলাম। সেই পরিপ্রেক্ষিতে যদি বলা হয়, জিষ্ণু দেববর্মন আজকে নেশামুক্ত ত্রিপুরা। জিষ্ণু দেববর্মার ছেলে নেশা পেল কোথা থেকে? এই প্রশ্ন যদি হয়, আমাদের এক্স সিএম নেশামুক্ত ত্রিপুরার ডাক দিয়েছেন। তো এখানে তো জিষ্ণু দেববর্মার ছেলে নেশা পাওয়ার কথা ছিল না। শুধু জিষ্ণু দেববর্মার ছেলে কেন, আজকে জিষ্ণু দেববর্মার ছেলে যদি আরও অনেকগুলো ঘটনা হয়েছে, কিন্তু ন্যাশনাল মিডিয়াতে তো কোনোদিন আসেনি। সেই জায়গাতে হোটেল এয়ারড্রপে এক্স সিএম এর ছেলে আরিয়ান দেব যে ঘটনা ঘটিয়েছে, তার তো সিসি ক্যামেরা ফুটেজ ছিল। কোথাও একটা নিউজও তো হয়নি, কারণ আপনাদের কাছে আসেনি বলে আপনারা নিউজ করতে পারেননি। এটা পরিকল্পিত একটা চক্রান্ত। আপনি বলছেন মুখ্যমন্ত্রীকে সরিয়ে দেওয়াটা একটা পূর্ব পরিকল্পিত, এবং জিষ্ণু বাবুকে আটকানোর জন্য একটা নাটক মঞ্চস্থ করে সিসিটিভি ফুটেজ লিক করা হয়েছে, তাই তো কথা? হ্যাঁ, একদম। এখন আমার প্রশ্ন হচ্ছে, সরাসরি ভাবে প্রশ্নটাকে শুনুন। করুন।
এই জিনিসটার পেছনে কারা জড়িত রয়েছে বলে আপনি মনে করছেন? খুদ মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং কেন্দ্রীয় নেতৃত্ব। কেন্দ্রীয় নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্ব মানে